প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যবস্থাপনা নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। নির্দিষ্ট রুটিন অনুযায়ী আমি ঘোষণা দিয়েছিলাম যে আজকে 11:30-এ ব্যবস্থাপনার নীতি নিয়ে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব ব্যবস্থাপনার 14 নীতি নিয়ে, যেটা আমাদের ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল এই 14 নীতির প্রবর্তন করেছেন। আবারও বলতেছি, এই 14 নীতির প্রবর্তক হচ্ছেন হেনরি ফেয়ল, অর্থাৎ ব্যবস্থাপনার জনক যিনি। আচ্ছা, যা হোক, আমরা এখন নীতি নিয়ে আলোচনা করব, ব্যবস্থাপনার 14 নীতি নিয়ে। প্রথমেই আমরা 14 নীতি নিয়ে আলোচনা করতে হলে আমরা প্রথমেই দেখব যে নীতি কি। নীতি কি? নীতি হলো সর্বজন গ্রহণযোগ্য কিছু মৌলিক সত্য বিবৃতি, যা যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা পথ নির্দেশক হিসেবে কাজ করে। আবারও বলতেছি, নীতি হচ্ছে সর্বজন গৃহীত বা সর্বজন গ্রহণযোগ্য কিছু মৌলিক সত্য বিবৃতি, যা প্রতিষ্ঠান পরিচালনায় পথ নির্দেশক হিসেবে কাজ করে। আমি তোমাদেরকে বলছিলাম যে আমি প্রতিটা ক্লাসেই বাড়ির কাজ দেব, কিছু বাড়ির কাজগুলো অবশ্যই করে নিয়ে আসতে হবে, কারণ আমরা বলছিলাম যে এই বাড়ির কাজের উপর তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনালে যে পরীক্ষাটা হবে সেখানে বাড়ির কাজের উপর 20 মার্ক রাখা হয়েছে, আর ফার্স্ট ইয়ার ফাইনাল যে পরীক্ষাটা তোমরা দিবে সেখানে 80 মার্ক কাউন্ট করা হবে। তো এখানে আজকে এই যে নীতির সংজ্ঞাটা আমি বললাম, নীতির সংজ্ঞাটা লিখে নিয়ে আসবে। আর ব্যবস্থাপনার 14 নীতির প্রবর্তন করেছেন আমাদের ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল। আর 14 নীতির প্রত্যেকটা নীতি সংজ্ঞাগুলো আমি বলবো, তোমরা সংজ্ঞাগুলো লিখে নিয়ে আসবে, আর উদাহরণের মাধ্যমে অতি সহজে আমরা বোঝানোর চেষ্টা করব, কারণ এই 14 নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। তোমাদের এইচএসসি যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য তো কোনো কথাই নেই। যারা প্রথম বর্ষে আছো তারা যখন ফাইনাল দিতে যাবে, তোমরা ফাইনালে আশা করি এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন পাবে। তো তোমরা এটা নিয়ে খুব বেশি গুরুত্ব দিবে। প্রথমেই 14 নীতি নিয়ে আলোচনার প্রথমেই আছে আমরা একটা প্রথম নীতি যেটা নিয়ে আমরা সবসময় আলোচনা বিষয়, সেটা হচ্ছে যে, কারণ এই নীতিটা না হলে অন্য নীতিগুলা নিয়ে আলোচনা করা আসলে অসম্ভব হয়ে যায়। প্রথমেই রয়েছেন কার্য বিভাজন নীতি। 14 নীতির প্রথমেই রয়েছে কার্য বিভাজন নীতি। কার্য বিভাজন নীতি কি? কার্য বিভাজন কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে কাজকে ভাগ করা, কাজকে ভাগ করা। এখন কাজ ভাগ করে কি হবে? পরবর্তীতে কাজটা ভাগ করে কি হবে? কাজটা ভাগ করে তাকে উপযুক্ত এবং সংশ্লিষ্ট কাজে পারদর্শী ব্যক্তিদেরকে এই কাজগুলা বন্টন করে দিতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটায় আসলে কি দাঁড়ায়, যে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনা কার্য বিভাজনের নীতি বলে। আমি আরও একবার বলতেছি, প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি বলে। সহজ কথায় বলতে গেলে, প্রতিষ্ঠানের কাজকে তার প্রকৃতি অনুযায়ী ভাগ করে প্রতিটি ভাগের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞ ব্যক্তি বা কর্মীর উপর বা নির্বাহীর কাছে অর্পণ করাকে কার্য বিভাজন নীতি বলে। যদি ধরি আমরা একটা প্রোগ্রাম করব, আমরা একটি জনসভার আয়োজন করেছি, যদি বিষয়টা এমন হয়, আমি উদাহরণ হিসেবে আনছি, তাহলে জনসভার আয়োজন করতে গেলে সেখানে কত ধরনের কাজ আছে।
কারা এই কাজের দায়িত্ব পালন করবে। এখন কাজগুলোকে আমরা যদি বিভিন্নভাবে ভাগ করি, যেমন প্যান্ডেল তৈরি করা, মাইকিং করা, পোস্টার লাগানো, তারপরে গেস্টদের দাওয়াত দেওয়া, তারপরে অনুষ্ঠানের উপস্থাপনা করা, স্থান নির্বাচন করা, স্থানটাকে সাজানো ইত্যাদি বিষয় আছে। এখন এই প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে আমরা ভাগ করব। প্রথম ভাগ করে প্রতিটা ভাগের দায়িত্ব এমন একজনকে দিতে হবে যে ওই কাজে বেশি পারদর্শী। যেমন যে মাইকিং করতে পারে না তাকে যদি মাইকিং করতে দেওয়া হয় তাহলে কি সে প্রকৃতভাবে কাজটা করতে সঠিকভাবে সুন্দরভাবে যথোপযোগ্যভাবে করতে পারবে না। এই জন্য আমরা কাজটাকে ভাগ করে এমন ব্যক্তির হাতে দায়িত্বটা দেব যাতে সে কাজটা সম্পর্কে ভালো জানেন। এটা হচ্ছে মূলত কার্য বিভাজনের নীতি। যেমন আমরা প্রতিষ্ঠানে আমাদের মহাজনার ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ বা যে কোনো একটা প্রতিষ্ঠান, চট্টগ্রাম মেডিকেল কলেজে যেখানে আছে, মেডিকেল কলেজের বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন এই বিভাগ রয়েছে। এখন যেই বিভাগের এক্সপার্ট তাকে যদি ওই বিভাগের দায়িত্ব দেওয়া হয় তাহলে সে ওই বিভাগের কাজটা ভালো পারবে। আর যদি সে এক্সপার্ট না হয় তাহলে ওই বিভাগের দায়িত্ব তাকে দেওয়া হলে সে ভালো পারবে না। যেমন আমি ব্যবসা শিক্ষার এই শিক্ষক, আমাকে যদি বিজ্ঞান বিভাগের পরিপূর্ণ দেখাশোনার দায়িত্ব এবং সুযোগ সুবিধা শিক্ষার্থীদের অন্যান্য বিষয়গুলো যদি এইভাবে দায়িত্ব দেওয়া হয়, বোঝার দায়িত্ব দেওয়া হয়, পদার্থ, রসায়ন, জীব, ম্যাথ এগুলোর যদি জবাবদিহিতার দায়িত্ব দেওয়া হয়, আমি কিন্তু এইসবের তেমন কিছু বুঝবো না। আমাকে যা বুঝাই দেয় আমি তাই বুঝবো, কারণ আমি ওই বিষয়ে এক্সপার্ট না। তো এই জন্য বলা হচ্ছে যে যেই বিষয়ে অভিজ্ঞ তাকে ওই বিষয়ের দায়িত্ব অর্পণ করাকে বলা হচ্ছে কার্য বিভাজন নীতি। তাহলে কাজটাকে তার ধরন অনুযায়ী ভাগ করে প্রতিটা ভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞের হাতে অর্পণ করাকে কার্য বিভাজন নীতি বলে। এরপরেই রয়েছে কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি, আমরা এটাকে আবার আরেকটা নামেও বলি দায়িত্ব ও ক্ষমতার সমতার নীতি। দায়িত্ব ও ক্ষমতার সমতার নীতি। আচ্ছা, যা হোক, এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে কর্তৃত্ব, আরেকটা দায়িত্ব। আমরা যদি বলি যে এখানে কর্তৃত্বটা কি, কর্তৃত্বটা না জানলে আমরা কিন্তু কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণের কথাটা বুঝবো না। কর্তৃত্বটা হলো এখানে আদেশ দানের অধিকার। কর্তৃত্বটা হলো আদেশ দানের অধিকার, অর্থাৎ আমাকে যদি যে কোনো ধরনের কাজ দেয়া হয়, আমাকে কাজটা দিলে এই কাজে পরিপূর্ণভাবে যাতে আমি আদেশ দিতে পারি সেই অধিকারটাও আমাকে দিতে হবে। আর আরেকটা কথা বলা আছে এখানে দায়িত্ব মানে হচ্ছে যে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা, অর্থাৎ আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, সেটা হচ্ছে আপনার জন্য দায়িত্ব। তাহলে আমরা দুইটা কথা বুঝলাম যে কর্তৃত্ব হচ্ছে আদেশ দানের অধিকার আর দায়িত্ব হচ্ছে জবাবদিহিতার বাধ্যবাধকতা, অর্থাৎ আপনাকে অবশ্যই সেটার জবাব দিতে হবে। তাহলে কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি কি, অর্থাৎ দায়িত্ব ক্ষমতার সমতার নীতিটা তাহলে কি দাঁড়ায়? বলা হচ্ছে যে আদেশ দানের অধিকার, আমি সংজ্ঞা বলছি, আদেশ দানের অধিকার ও জবাবদিহি করার বাধ্যবাধকতায় সমতা রক্ষার নীতিকেই কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণ নীতি বলে। তাহলে কি দাঁড়ালো? আমি সংজ্ঞাটা বললাম যে সেখানে বলা হচ্ছে যে আপনাকে কর্তৃত্ব দিতে হবে, দায়িত্ব দিবে, দায়িত্ব অনুপাতে আপনাকে কর্তৃত্ব অর্পণ করতে হবে। দায়িত্ব মানে আপনাকে একটা কাজের জন্য দেয়া হবে আর কাজটার সম্পর্কে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আর কর্তৃত্ব কি, আপনাকে যেই কাজটা দেওয়া হয়েছে সেটা যাতে আপনি স্বাধীনভাবে করতে পারেন, যা যা করার দরকার সবটাই, এই কাজ সম্পর্কিত যা যা করার দরকার সবটা যাতে আপনি নিজের আদেশ দান করতে পারেন, ক্ষমতা প্রয়োগ করতে পারেন, সেটাই হচ্ছে যে আপনার কর্তৃত্ব। যেমন একটু আগে আমরা উদাহরণ দিলাম, একটা জনসভা করব, জনসভায় আমাকে যদি মাইকিংয়ের দায়িত্ব দেওয়া হয়, আমি মাইকিংটা আমার মতো করে সুন্দর করে বলবো, যেহেতু আমি মাইকিং সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আছে। এখন মাইকিংয়ে আমি যদি সঠিকভাবে যদি
এই অধিকার প্রয়োগ করতে না পারি, আদেশ দিতে না পারি, বা যাকে দিয়ে আমি এই কাজটা, যেই গ্রুপটা আমাকে করে দিয়েছে এই গ্রুপের কাজটা যদি আমার আদেশ অনুযায়ী না হয়, তাহলে আমি কাজটা স্বাধীনভাবে করতে পারবো না। যদি আমাকে পোস্টার লাগাতে বলা হয়, আমি যদি পোস্টার লাগাতে গিয়ে যদি কাজটা যদি স্বাধীনভাবে করতে না পারি, আমার উপর যদি অধিকারটা, অর্থাৎ আদেশ দানের অধিকারটা যদি পরিপূর্ণভাবে দেয়া না হয়, তাহলে আমার কাজটা সঠিকভাবে আমি করতে পারবো না। অর্থাৎ আমাকে পোস্টার লাগাইতে বলা হয়েছে, কিন্তু আবার সেখানে কি এই বাধা সৃষ্টি করতেছে, তাহলে সেখানে আমাকে অধিকার পরিপূর্ণভাবে দেয়া হয় নাই, যদিও এই পোস্টার লাগানো সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে। তাহলে আমাকে যেই দায়িত্বটা দেয়া হবে, এই দায়িত্বের পরিপূর্ণ অধিকার, আদেশ দানের অধিকার দেয়াকে, অর্থাৎ ক্ষমতা প্রয়োগ করার অধিকারকে বলা হচ্ছে কর্তৃত্ব। আবার এখানে যদি ক্ষমতা যদি দায়িত্ব অনুপাতে যদি কম দেওয়া হয়, তাহলে কিন্তু স্বাধীনভাবে কাজ করা যাবে না, সে হীনমন্যতা ভোগ করবে, অর্থাৎ এই ইতস্তত বোধ করবে কাজ করতে গিয়ে। আবার যদি অতিরিক্ত কর্তৃত্ব দেওয়া হয়, তাহলে সে ক্ষমতা অপব্যবহার করবে। তাহলে বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। দায়িত্ব যা, সেই অনুপাতে কর্তৃত্ব প্রদান করাকে বলা হচ্ছে দায়িত্ব অনুপাতে দায়িত্ব ক্ষমতার সমতার নীতি। আমরা বুঝতে পেরেছি আশা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, ব্যবস্থাপনার 14 নীতি। আমরা বলছিলাম যে এখান থেকে আমি ক্লাসে মাঝে মধ্যে বলি যে 14 নীতি থেকে 14 মার্কের প্রশ্ন হয়। যা হোক, এটা আমরা পরীক্ষার মধ্যে গেলেই বুঝবো। আর আমরা শুধু পরীক্ষা নয়, যে কোনো কাজের জন্যই এই 14 নীতি ইম্পর্টেন্ট। এরপরে 3 নম্বরে আছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি কি? দুইটা কথা আছে এখানে, কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ বলতে বোঝায় যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি উচ্চ স্তরের হাতে কুক্ষিগত থাকে বা উচ্চ স্তর ধরে রাখে, তাকে কেন্দ্রীকরণ বলে। আমি সংজ্ঞাটা বলছি আবারও, যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি উচ্চ স্তর ধরে রাখে বা উচ্চ স্তরের হাতে কুক্ষিগত করে রাখে, তাকে কেন্দ্রীকরণ বলে। আর বিকেন্দ্রীকরণ কি? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরের পাশাপাশি যদি নিম্ন স্তরও প্রয়োগ করতে পারে, তাহলে তাকে বিকেন্দ্রীকরণ বলে। অর্থাৎ যে কোনো ধরনের ক্ষমতা প্রয়োগ করার অধিকার উচ্চ স্তরের পাশাপাশি যদি নিম্ন স্তর বা অন্যান্য স্তরের কর্মীরাও যদি ক্ষমতা প্রয়োগ করতে পারে, তাকে বিকেন্দ্রীকরণ বলে। তাহলে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি কি? কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি হচ্ছে প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে, এই বিষয়ক নীতিকেই কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি বলে। আবারও বলতেছি, প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে, এই বিষয়ক নীতিকে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি বলে। তাহলে আবারও যদি আমরা আসি, এই জনসভার যদি উদাহরণ নিয়ে আসি, তাহলে জনসভার উদাহরণে আমরা আবারও একটা কথা বলতে পারি যে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ সেখানে কিভাবে হয়। এই যে জনসভার সেখানে যে একটা কমিটি হয়েছে, যে একজন সভাপতি থাকবেন, একজন আহ্বায়ক থাকবেন, তারপরে যুগ্ম আহ্বায়ক থাকবেন, সদস্য থাকবেন, অন্যান্য কর্মী বাহিনী থাকবেন। যদি এমনটা হয়, সেখানে সভাপতি বা আহ্বায়ক যিনি আছেন, যুগ্ম আহ্বায়ক যারা আছেন, তাদের হাতে ক্ষমতা থাকবে, পাশাপাশি নিম্ন স্তরের হাতেও কিছু ক্ষমতা থাকবে, তারা কিছু সিদ্ধান্ত নিতে পারবে। যেমন উচ্চ স্তর তাদের সকল ক্ষমতা তাদের হাতে থাকবে, কিন্তু নিম্ন স্তর নিজেদের মতো করে কিছু সিদ্ধান্ত তারা নিতে পারবে। যেমন ওই যে বললাম, পোস্টার লাগাতে গিয়ে পোস্টারটা কোথায় লাগাতে হবে সেটা কিন্তু আমাকে উচ্চ স্তর বলবে না, আমাকে সিদ্ধান্তটা আমি নিজেই নিতে হবে। বা কাউকে যদি উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়, সে উপস্থাপনা করার সময় কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলার ক্ষমতাটা তাকে দিতে পারে, সে সেই সিদ্ধান্তটা নিতে পারে। এই জন্য এটা হবে যে বিকেন্দ্রীকরণ। আবার কেন্দ্রীকরণ কি? সকল ক্ষমতা তার হাতে। যদি এমনটা হয়, তাহলে কিন্তু এটা কেন্দ্রীকরণ হবে। তবে কেন্দ্রীকরণ হচ্ছে এক ধরনের স্বৈরতান্ত্রিক, সেখানে কোনো ধরনের সিদ্ধান্ত অন্যদের কোনো মতামত সেখানে গ্রহণ করা হয় না। আর বিকেন্দ্রীকরণ যদি হয়, তাহলে সেটা গণতান্ত্রিক সিদ্ধান্তের মতো হয়,
তারাও নিম্ন স্তরের কর্মী বাহিনী যারা, তারাও কি যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, যে এখানে নির্বাচন কমিশন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন যদি যে কোনো কেউ যদি আইন লঙ্ঘন করে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে তাকে যদি শাস্তি দেওয়ার জন্য যদি কেন্দ্র থেকে অনুমতি নিয়ে আসতে হয়, তাহলে সেটা হবে কেন্দ্রীকরণ। আর যদি আচরণবিধি লঙ্ঘনের সাথে সাথে তাকে আচরণবিধি কতটুকু লঙ্ঘন হয়েছে তার উপর বিচার বিশ্লেষণ করে যদি সাথে সাথে যদি তাকে শাস্তি দেওয়া হয়, সেটা হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। তার মানে উচ্চ স্তরের তো ক্ষমতা আছেই, পাশাপাশি নিম্ন স্তরে যারা কর্মী আছে তাদের হাতে ক্ষমতাটা আছে। তাহলে আমরা কেন্দ্রীকরণ হচ্ছে যে কোন সিদ্ধান্ত এখন, কোন ধরনের সিদ্ধান্তগুলো নিম্ন স্তর নিতে পারবে আর কোন ধরনের সিদ্ধান্তগুলো নিম্ন স্তর নিতে পারবে না, উচ্চ স্তরের হাতে থাকবে, সেটার নীতিকে মূলত কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি বলে। এরপরেই রয়েছে আমাদের আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি, আদেশের ঐক্যনীতি, আদেশের ঐক্য বলতে বোঝাচ্ছে এখানে একজন কর্মীকে একই সময়ে একটি কাজের জন্য একজন ঊর্ধ্বতন আদেশ প্রদান করাকে আদেশের ঐক্যনীতি বলে। আবারও বলতেছে, একজন কর্মীকে একটি কাজের জন্য একই সময় একজন ঊর্ধ্বতন আদেশ প্রদান করাকে বলা হচ্ছে আদেশের ঐক্যনীতি। এখানে কয়েকটা কথা আছে, সেটা হচ্ছে যে দ্বৈত অধীনতা। প্রথমত বলা হচ্ছে দ্বৈত অধীনতা থাকা যাবে না। মানে একজন কর্মী দুইজনের অধীন, দুইটা বিভাগের অধীন যদি থাকে, তাহলে কাজটা সে সঠিকভাবে করতে পারবে না। আবার অনেকগুলা কর্মী যদি দুইজনের নির্দেশনা মোতাবেক চলে, তাহলে সেটাও কি কাজটা সঠিকভাবে হবে না। যেমন আমরা যারা প্রভাষকবৃন্দ, মহাজনাব ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষকবৃন্দ রয়েছে, সেখানে আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন একজন, তার নির্দেশেই আমরা কাজ করি। সেখানে যদি আরও একজন থাকতো, তখন কিন্তু দুইজনের নির্দেশনা যদি দুই রকম হয়ে যেত, তাহলে কাজটা সঠিকভাবে করা সম্ভব হতো না। এই জন্য অধ্যক্ষ মহোদয় আছেন একজন, তার সিদ্ধান্ত যেভাবে সেভাবে আমরা কাজ করি, এটাকে বলা হচ্ছে আদেশের ঐক্যনীতি। এখানে হেনরি ফেয়ল, অর্থাৎ ব্যবস্থাপনার এই 14 নীতি যিনি প্রবর্তন করেছেন, তিনি বলতেছেন যে দ্বৈত অধীনতা পরিহার করা উচিত, দ্বৈত অধীনতা পরিহার করা উচিত। অর্থাৎ ইংলিশে একটা কথা তিনি বলেছেন, ডুয়াল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড, ডুয়াল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড, দ্বৈত অধীনতা পরিহার করা উচিত। শিওর আমরা বুঝতে পেরেছি। আমরা উদাহরণ নিয়ে আসতেছি, 1 মিনিট শেষ, উদাহরণ নিয়ে আসতেছি। সেটা হচ্ছে, যেমন আমাদের প্রতিষ্ঠানের যিনি পিয়ন আছে, তাকে যদি আমাদের দুইজন টিচার একই সময়ে দুইটা কাজের আদেশ দেন, তাহলে তিনি কোনো কাজটাই সঠিকভাবে করতে পারবেন না। যদি একটা কাজ সঠিকভাবে করেন, তাহলে আরেকজন মনে কষ্ট নেবেন বা আরেকজন তাকে যে কোনো ধরনের কথাবার্তা বলতে পারেন। আবার যদি তারটা না হয়, অন্যটা হয়, তাহলে তিনি খুশি হবেন, আরেকজন রাগ করবেন। সুতরাং বলা হচ্ছে যে একই সময়ে একজনকে যদি একজন ঊর্ধ্বতন যদি আদেশ দেন একটি কাজের জন্য, তাহলে তাকে আদেশের ঐক্যনীতি বলে। আমরা এবার আসি পরবর্তী নীতিতে আসি। পরবর্তী নীতির নাম হচ্ছে নির্দেশনার ঐক্যনীতি। নির্দেশনার ঐক্যনীতি, নির্দেশনার ঐক্যনীতিটা কি? পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়াকে বলা হচ্ছে নির্দেশনার ঐক্যনীতি। পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়াকে বলা হচ্ছে নির্দেশনার ঐক্যনীতি। আমরা এটা হচ্ছে সংজ্ঞা। আবারও বলতেছি, পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা দেওয়াকে নির্দেশনার ঐক্যনীতি বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে একটা কথা বলি, ওই যে একটা জনসভার কথা বললাম, জনসভায় আমরা যদি বলি যে আমরা ওই দিন প্রোগ্রামটা এইভাবে করব যে প্রথমে অতিথি আসবেন, অতিথি আসলে তাকে আমরা আসনে বসাবো, ফুল দিয়ে বরণ করব, তারপর তাদেরকে ক্রেস্ট প্রদান করব, বিভিন্ন এই অনুপাতে তাদেরকে বক্তব্য দিতে বলবো, তারপর
এই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করব। এইভাবে যদি অনুষ্ঠানটা সাজানো হয়, অনুষ্ঠানের দিনও যদি ঠিক সেমভাবে যারা অনুষ্ঠান পরিচালনা করবেন আসার সাথে সাথে অনুষ্ঠানের দিন অতিথি আসার সাথে সাথে তাদেরকে প্রথমে আসন গ্রহণ করতে বলা হলো, ফুল দিয়ে বরণ করা হলো, তারপরে তাদেরকে ক্রেস্ট প্রদান করা হলো, তাদেরকে বক্তব্য দিতে বলা হলো, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ করা হলো। তাহলে সেটা হবে যে পূর্বের নির্দেশনার সাথে মিল রেখে পরের কাজ করা। এটাকে বলা হচ্ছে যে নির্দেশনার ঐক্যনীতি। এখানে অনৈক্য যেটা সেটা কখন সৃষ্টি হবে, যদি এই যে প্রথমে তাদেরকে আসন গ্রহণ করার কথা বলা হয়েছে, আসন গ্রহণ না করে যদি বলা হয় যে আসন গ্রহণ বাদ, এখন তাদেরকে ফুল দিয়ে বরণ করা হোক বা আগে বক্তব্য দিয়ে দেওয়া হোক, পরে ফুল দিয়ে বরণ করা হবে, তাহলে পূর্বের নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনা মিল নেই। এটাকে নির্দেশনার ঐক্যনীতি লঙ্ঘন বলে। আমরা এবার পরবর্তী নীতিতে আসি। পরবর্তী নীতির নাম হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। সাধারণ স্বার্থ বলতে এখানে প্রাতিষ্ঠানিক স্বার্থকে বোঝাচ্ছে। সাধারণ স্বার্থ বলতে এখানে প্রাতিষ্ঠানিক স্বার্থকে বোঝাচ্ছে। যেমন আমরা এই সংজ্ঞাটা লিখি প্রথমে, যদি এর সংজ্ঞা হিসেবে যদি সংজ্ঞাটা আমরা আগে প্রথমে সংজ্ঞাটাই লিখি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকে ব্যবস্থাপনায় সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি বলে। সংজ্ঞাটা লিখে রাখবো। আমি বলেছিলাম যে প্রত্যেকটা নীতির সংজ্ঞাটা আমরা লিখে রাখবো, আর বোঝার জন্য যদি প্রয়োজন পড়ে উদাহরণগুলো তোমরা তোমাদের মতো করে লিখে রাখতে পারো, তবে প্রয়োজন নেই। সংজ্ঞাগুলা যেই বিষয়টা ইম্পর্টেন্ট, আলোচনার মধ্যে যে টপিক্সটা ইম্পর্টেন্ট মনে হবে সেটা লিখে রাখবে, তবে সংজ্ঞাটা অবশ্যই। তাহলে সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগের নীতি বলতে বোঝাচ্ছে এখানে প্রতিষ্ঠানের স্বার্থটাকে নিজের স্বার্থের ঊর্ধ্বে রাখা। যেমন যে কোনো ধরনের কাজ করতে গেলে যদি প্রতিষ্ঠানের কাজকে প্রাধান্য দিয়ে যদি নিজের কাজটাকে অ্যাভয়েড করা হয়, তাকে বলা হবে যে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। আমরা একটা উদাহরণ হিসেবে বলি যে একজন উচ্চস্তরের কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মীদেরকে কাজে উৎসাহিত করার জন্য তাদের বেতন স্কেলটা 40,000 থেকে 60,000-এ নিয়ে এসেছেন, আর নিজের বেতন স্কেলটা 1,20,000 থেকে 70,000-এ নিয়ে এসেছেন। তাহলে নিচের নিম্নস্তরের কর্মী যারা আছে তারা এটা বুঝতে পারলো যে তিনি তো তার বেতনটা, তাদের যদি 40 থেকে 60 হয় তাহলে তার বেতনটা তো 1,20,000 থেকে 1,50,000 হওয়ার কথা ছিল বা 60 হওয়ার কথা ছিল। তিনি সেই কাজটা না করে প্রতিষ্ঠানের কাজের কথা চিন্তা করে, প্রতিষ্ঠানের উন্নয়নের কথা চিন্তা করে তিনি নিজের বেতনটাকে কমিয়ে নিয়ে আসতেন, যাতে অন্যান্য কর্মীরা উদ্বুদ্ধ হয় যে তিনি আমাদের কথা অনেক চিন্তা করেন, আমাদের বেতনটা বাড়ালেন অথচ নিজের বেতনটা কমিয়ে দিলেন। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি এই কাজটা করেছেন। এই জন্য এটাকে বলা হবে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি। এর পরবর্তীতে আছে, পরবর্তী নীতির কথা বলতেছি আমরা, যে জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকল নীতি কি? আমরা প্রথমে সংজ্ঞাটা লিখি। প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেয়ার বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকেই ব্যবস্থাপনায় জোড়াময় শিকল নীতি বলে। সংজ্ঞাটা একটু বড় হয়ে গেছে, সমস্যা নাই, আরও একবার বলতেছি। প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেয়ার বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকেই ব্যবস্থাপনায় জোড়াময় শিকল নীতি বলে। এটার বিষয়টা হচ্ছে এমন যে একটা প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে একদম নিম্ন স্তরে পর্যন্ত প্রতিটা বিভাগের সাথে একটার সাথে আরেকটার এমনভাবে যোগাযোগ থাকবে যাতে একটা শিকল আরেকটা শিকলের সাথে যুক্ত থাকে। আমরা শিকল চিনি, দেশীয় ভাষা আমরা এটাকে শিকল বলি, যে একটার সাথে একটা আংটা দিয়ে এরকম লাগানো থাকে। এই শিকলটা বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের উচ্চস্তর থেকে একদম উপর থেকে নিচে পর্যন্ত এইভাবে যদি থাকে সেটাকে বলা হচ্ছে জোড়াময় শিকল নীতি। কারণ হচ্ছে
যদি একটার সাথে একটা যোগাযোগটা যদি শিকলের মতো না থাকে, তাহলে কাজ সম্পাদন সঠিক হবে না। কারণ উচ্চ স্তর যে কোনো ধরনের নির্দেশনা দিলে সেটা এই শিকলের আকারে নিম্ন স্তরের কাছে চলে যাবে। এটাকে বলা হচ্ছে মূলত এটা হচ্ছে কর্তৃত্ব শৃঙ্খলের, এটাকে বলা হচ্ছে এক ধরনের কর্তৃত্ব শৃঙ্খল। এটাকে বলা হচ্ছে কর্তৃত্ব শৃঙ্খল। কর্তৃত্ব শৃঙ্খল মানে হচ্ছে যে এই জোড়াময় শিকল নীতির মাধ্যমে কিন্তু বোঝা যায় যে কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন, কে কার কথা শুনবে, কে কার কথা মানবে, কে কার কাছে জবাবদিহি করতে হবে। এই বিষয়টা কিন্তু জোড়াময় শিকল নীতির মাধ্যমে বোঝা যায়। তাহলে জোড়াময় শিকল নীতিতে কি আছে, উপর থেকে একদম নিম্ন স্তর পর্যন্ত একটা শিকল যেভাবে একটার সাথে একটা লেগে থাকে, এইভাবে যোগাযোগের মাধ্যমে প্রত্যেকটা বিভাগের সাথে এক একটা বিভাগের এই শিকলের মতো লেগে থাকাকে বলা হচ্ছে জোড়াময় শিকল নীতি। একটা শিকল যদি কোনো প্রকারে খুলে যায়, তাহলে উচ্চ স্তরের সাথে নিম্ন স্তরের যোগাযোগটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই কোনো শিকল খুলে ফেলার সুযোগ নাই বা ছুটে যাওয়ার সুযোগ নাই। এই জন্য উচ্চ স্তর থেকে একদম শিকলের আকারে নিম্ন স্তর পর্যন্ত প্রতিটা বিভাগের সাথে একের সাথে একে অপরের যোগাযোগ রক্ষা করতে হবে। সেটাকে বলা হচ্ছে জোড়াময় শিকল নীতি। তাহলে আমি আর আজকে এর বেশি আলোচনা করব না, কারণ 14 নীতির মধ্যে 14 নীতি একসাথে আলোচনা করলে তোমাদের হয়তো বোরিং ফিল হবে। আমরা আরও একদিন, আগামী যেই দিন আমার ক্লাস আসবে আমি সেই দিন আবার আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। তবে তোমাদের কমেন্টগুলোতে তোমরা এই বিষয়গুলো নিয়ে, এগুলো কখনো না বুঝলে সেটা বলবা, আর বুঝলেও বলবা যে স্যার বুঝতে পেরেছি। এই বিষয়টা এই কমেন্টে জানাবা। কমেন্টে এই বিষয়গুলো না জানালে আমরা তোমাদের সমস্যাগুলো বুঝতে পারবো না। এই জন্য তোমরা কমেন্টে সুন্দর করে জানতে চাইবা। তোমরা ভালো থাকো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাইকে আসসালামু আলাইকুম।